ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি বহাল থাকলেও হরমুজ প্রণালীতে থেমে নেই উত্তেজনা। দুই দেশের সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধের কারণে টালমাটাল বিশ্বের তেল বাজার। ১০০ কোটি ব্যারেল তেল থেকে বঞ্চিত বিশ্ব। সরবরাহ স্বাভাবিক হলেও আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। শিশুদের অধিকার নিশ্চিতে পুরনো আইন নতুন করে কার্যকর করছে ওয়াশিংটন। সন্তানের দায়িত্ব এড়িয়ে গেলে বাতিল হতে পারে পাসপোর্ট। এবং দীর্ঘ ২৫ বছর পর লস অ্যাঞ্জেলেসে চালু হলো নতুন সাবওয়ে। ট্রাফিক জট থেকে মুক্তি দিতে এই পদক্ষেপ, বলছে কর্তৃপক্ষ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি বহাল থাকলেও হরমুজ প্রণালীতে থেমে নেই উত্তেজনা। মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। সংস্থাটি জানায়, ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজে সরাসরি আঘাত হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, যুদ্ধ বন্ধ এবং নতুন করে আলোচনা শুরুর জন্য দেয়া সবশেষ প্রস্তাবে তেহরান ইতিবাচক সাড়া দেবে বলে আশা করে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, গত ১৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ইরানের ৪টি জাহাজ অকার্যকর করেছে তারা। এছাড়া ইরানের বন্দরগুলোতে ৫৮টি বাণিজ্যিক জাহাজের প্রবেশ বা বের হওয়া ঠেকিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ছেই। উত্তেজনার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২ মাসে টালমাটাল বিশ্বের তেল বাজার। যুদ্ধের প্রভাবে প্রায় ১০০ কোটি ব্যারেল তেল থেকে বঞ্চিত হয়েছে বিশ্ব। এমন তথ্যই জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে। এমনকি এখনই যদি সরবরাহ স্বাভাবিক হয়, তাহলেও পুরো ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। আমিন নাসের আরও বলেন, চলমান সংকটের লক্ষ্য একটাই, আর তা হলো সংকটের মধ্যেও জ্বালানির প্রবাহ চালু রাখা। এর মধ্যেও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বড় মুনাফার খবর দিয়েছে কোম্পানিটি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে তাদের নিট মুনাফা প্রায় $৩২.৫ বিলিয়ন, যা আগের বছরে একই সময়ের তুলনায় ২৫% বেশি। সন্তানের ভরণ পোষণের টাকা বকেয়া, তাহলে বন্ধ হয়ে যেতে পারে বিদেশ ভ্রমণের সুযোগও। এবার এমনই এক কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে সন্তানের দায়িত্ব এড়িয়ে গেলে বাতিল হতে পারে পাসপোর্ট। শুধু নতুন আবেদন নয়, আগে থেকে থাকা বৈধ পাসপোর্টও হয়ে যেতে পারে অকার্যকর। শিশুদের অধিকার নিশ্চিতে পুরনো আইন নতুন করে কঠোরভাবে কার্যকর করছে ওয়াশিংটন। আরও জানাচ্ছেন অর্পিতা জাহান। বিমানবন্দরে সব প্রস্তুত, হাতে টিকিট, লাগেজও। চেক ইন প্রায় শেষ। ঠিক তখনই জানা গেল পাসপোর্ট আর বৈধ নেই। কোনো অপরাধ, কোনো জালিয়াতি নয়, শুধু নিজের সন্তানের ভরণ পোষণের টাকা বকেয়া রাখার কারণেই বাতিল হয়ে গেছে পাসপোর্ট। যুক্তরাষ্ট্র এবার এমন এক কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে, যেখানে সন্তানের দায়িত্ব এড়িয়ে গেলে থেমে যেতে পারে বিদেশ ভ্রমণও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব বাবা মায়ের সন্তানের ভরণ পোষণের খরচ বাবদ $২,৫০০ বেশি বকেয়া রয়েছে, তাদের পাসপোর্ট বাতিল করা হতে পারে। শুধু নতুন পাসপোর্টের আবেদন আটকে যাওয়া নয়, আগে থেকে থাকা বৈধ পাসপোর্টও অকার্যকর হয়ে যেতে পারে। দেশটির আইনে সন্তানের দায়িত্বকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী যেসব অভিভাবকের কাছে সন্তান থাকে না, সাধারণত তাদের সন্তান লালন পালনের জন্য নির্দিষ্ট অর্থ দিতে হয়। সেই টাকা ব্যবহার হয় শিশুর খাবার, পোশাক, বাসস্থান, পড়াশোনা ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন মেটাতে।
কিন্তু বাস্তবে অনেক শিশু নিয়মিত সেই সহায়তা পায় না। কোথাও স্কুলের বেতন বাকি পড়ে যায়, কোথাও চিকিৎসা বন্ধ হয়ে যায় টাকার অভাবে। আবার কোনো কোনো মা একাই সন্তানকে বড় করতে গিয়ে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন জীবনযুদ্ধের সঙ্গে। সেই বাস্তবতাকেই এবার আরও কঠোরভাবে দেখছে যুক্তরাষ্ট্র সরকার। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সঙ্গে সমন্বয় করে বকেয়া থাকা ব্যক্তিদের শনাক্ত করবে। এরপর তাদের বিরুদ্ধে নেওয়া হবে পাসপোর্ট বাতিলের মতো পদক্ষেপ। যাদের বকেয়া রয়েছে তাদের দ্রুত সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে অর্থ পরিশোধের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় সমস্যায় পড়তে পারেন তারা, যারা বিদেশে থাকা অবস্থায় জানতে পারবেন তাদের পাসপোর্ট বাতিল হয়েছে। তখন দেশে ফিরতে যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনসুলেটে গিয়ে জরুরি ভ্রমণ নথি দিতে হবে, অর্থাৎ মুহূর্তের মধ্যে আটকে যেতে পারে পুরো ভ্রমণ পরিকল্পনা। এই নিয়ম অবশ্য একেবারে নতুন নয়। 1996 সালের একটি ফেডারেল আইনে এমন ব্যবস্থা রাখা হয়েছিল, তবে এতদিন এটি খুব কম ক্ষেত্রেই কার্যকর করা হতো। আগে সাধারণত কেউ পাসপোর্ট নবায়নের আবেদন করলে তখন বিষয়টি সামনে আসতো, কিন্তু এবার পুরনো আইনকে আরও সক্রিয়ভাবে প্রয়োগ করার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে এই সিদ্ধান্তের উদ্দেশ্যে শুধু শাস্তি দেওয়া নয়, বরং শিশুদের অধিকার নিশ্চিত করা। কারণ সন্তানের প্রতি দায়িত্ব শুধু কাগজে কলমের আইন নয়, এটি একজন বাবা মায়ের নৈতিক দায়িত্ব। দীর্ঘ 25 বছর পর লস অ্যাঞ্জেলেসে চালু হলো নতুন সাবওয়ে। মূলত চিরচেনা ট্রাফিক জট থেকে মুক্তি দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগে 12 মাইলের যে পথ পাড়ি দিতে ব্যস্ত সময়ে 1 থেকে 2 ঘন্টা সময় লাগত, এখন পাতাল পথে মাত্র 21 মিনিটে সেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। আসন্ন ফুটবল বিশ্বকাপ এবং 2028 সালের অলিম্পিক গেমসের কথা মাথায় রেখে এই প্রকল্পকে লস অ্যাঞ্জেলেসের যাতায়াত ব্যবস্থায় একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। শহরটির ডাউনটাউন থেকে বেভারলি হিলস পর্যন্ত বিস্তৃত এই সাবওয়েটি গুডি লাইন্স নামে পরিচিত। এই প্রকল্পের পরিকল্পনা 60-এর দশকে করা হলেও বিভিন্ন আইনি জটিলতা ও মাটির নিচে কঠিন স্তরের কারণে বারবার থমকে গিয়েছিল। বিশেষ করে লা ব্রিয়ার মতো পিচ্ছিল আলকাত্রার খনি ও মাটির নিচে গ্যাস বিস্ফোরণের ঝুঁকির কারণে খনন কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল। যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের একটি বিলাসবহুল শপিং মলের বাইরে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় 3 অভিবাসীর বিরুদ্ধে $12 লাখ বেশি মূল্যের অ্যাপল পণ্য ছিনতাইয়ের অভিযোগ এনেছে ফেডারেল কর্তৃপক্ষ। অভিযুক্তরা হলেন মাইকেল মেজিয়া, অ্যালান ক্রিস্টোফার এবং এননাইট অ্যালেক্সিস। প্রসিকিউটরদের অভিযোগ, গত জানুয়ারিতে সকাল 8টার দিকে তারা অস্ত্রের মুখে একটি ডেলিভারি ট্রাক ছিনতাই করে এবং ট্রাকে থাকা 2 নিরাপত্তা কর্মীকে জিম্মি করে। এ সময় প্রায় $1.2 বিলিয়ন অ্যাপল পণ্য একটি ভাড়াকৃত ভ্যানে তুলে নিউ জার্সির দিকে পালিয়ে যায় তারা। এই ঘটনা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলা এক ভয়াবহ ও বেপরোয়া ডাকাতি বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জোসেফ নোসেলা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সঙ্গে প্রায় $40 কোটি একটি সমঝোতা চুক্তি করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চুক্তি থেকে প্রাপ্ত অর্থ ওয়াশিংটন ডিসির বিভিন্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চুক্তিটি কার্যকর হলে 2024 সালে বাইডেন প্রশাসনের সময়ে দায়ের করা একটি মামলার নিষ্পত্তি হবে। ওই মামলায় অভিযোগ করা হয়েছিল টিকটক শিশুদের ব্যক্তিগত তথ্য অভিভাবকদের অনুমতি ছাড়াই সংগ্রহ করে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করেছে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা চুক্তির শর্তগুলো প্রায় চূড়ান্ত হলেও এটি এখনও টিকটকের পরিচালনা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবিত চুক্তিতে টিকটক কোনো দায় স্বীকার করবে না, তবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকারকে $400 মিলিয়ন দেবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে। এর মধ্যে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রির কাছে ট্রাম্পের প্রস্তাবিত 250 ফুট উচ্চতার বিজয় তোরণ নির্মাণ প্রকল্প থাকতে পারে বলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এমন সমঝোতার অর্থ সরাসরি সরকারি প্রকল্পে ব্যবহারের ঘটনা যুক্তরাষ্ট্রে বেশ ব্যতিক্রমী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভিনগ্রহী যান সংক্রান্ত বেশ কিছু গোপনীয় নথি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একে মার্কিন জনগণের জন্য নজিরবিহীন স্বচ্ছতা হিসেবে বর্ণনা করা হলেও বিশ্লেষকদের মতে এর অনেক তথ্যই আগে থেকেই জনসম্মুখে ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত বস্তু সংক্রান্ত এসব নথি, ছবি ও ভিডিও প্রকাশের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। 70-এর দশকের শেষের দিকে শুরু হওয়া ইউএফ ক্রু সংক্রান্ত সরকারি প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়ায় ট্রাম্প সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হলেন। বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার প্রকাশিত প্রায় 160টি নথিতে পরিচিত কিছু ঘটনার নতুন ভিডিও থাকলেও এলিয়েন প্রযুক্তি বা ভিনগ্রহী প্রাণের অস্তিত্বের বিষয়ে কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। নথিপত্রগুলোর মধ্যে 1947 সালের ফ্লাইং ডিস্ক সংক্রান্ত একটি প্রতিবেদন যেমন রয়েছে, তেমনি 1969 সালে অ্যাপোলো 12 মিশনের তোলা চাঁদের পৃষ্ঠের কিছু অস্পষ্ট ছবি এবং 1972 সালের অ্যাপোলো 17 মিশনের ক্রুদের দেখা কিছু অজ্ঞাত বস্তুর কথোপকথনের প্রতিলিপিও রয়েছে। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে শনিবার লস অ্যাঞ্জেলেসগামী ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রানওয়েতে এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী টপকে রানওয়েতে প্রবেশ করেন। সংঘর্ষের পর ইঞ্জিনে অল্প সময়ের জন্য আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বিমানে থাকা 224 জন যাত্রী ও ক্রুকে জরুরি স্লাইডের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর এখন আটলান্টিক মহাসাগরে ভেসে থাকা এক জাহাজের দিকে। প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত ডাচ পতাকাবাহী ক্রুজ শিপ এমভি হান্ডিয়া স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। জাহাজটিতে থাকা প্রায় 150 যাত্রী ও ক্রুকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ পর্যন্ত জাহাজে অন্তত 9 জনের মধ্যে হান্টা ভাইরাস সংক্রমণ নিশ্চিত বা সন্দেহ করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন 3 জন। ক্রুজ অপারেটর ওয়াশওয়াইন এক্সপেডিশন জানায়, রোববার থেকে ছোট ছোট বোটে করে যাত্রীদের নামিয়ে আনা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্পেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে। জাহাজটিতে থাকা 17 মার্কিন নাগরিককে বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। কোয়ারেন্টাইনের জন্য তাদেরকে ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা মেডিকেল সেন্টারের বিশেষ বায়ো কন্টেইনমেন্ট ইউনিটে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মূত্র, লালা বা বিষ্ঠা থেকে মানুষের শরীরে ছড়ায়। তবে লাতিন আমেরিকায় পাওয়া অ্যান্ড্রে স্ট্রেইন ভাইরাসটি সীমিতভাবে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের বেনসনহার্স্ট এলাকায় 59 বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শুক্রবার রাত 8:30টার দিকে 15th এভিনিউ ও 71st স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে জোরপূর্বক ঢুকে ওই নারীর উপর হামলা চালায়। এই সময় অভিযুক্ত ব্যক্তি দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর সে নির্যাতন চালায়। এ সময় বাধা দিলে তাকে মারধর ও গলা চেপে ধরে নির্যাতন চালানোর পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনার প্রায় 2.5 ঘন্টা পর রাত 11:15টায় ভুক্তভোগী নারী পুলিশকে বিষয়টি জানায়। তিনি পুলিশকে বলেন, হামলাকারী তার পরিচিত একজন। পরে গুরুতর মানসিক ও শারীরিক অবস্থায় তাকে লুথেরান হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ওই ভবনেরই 38 বছর বয়সী এক প্রতিবেশী। তবে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথে থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।